আসসালামু আলাইকুম। চিটাগং টকসে আজকে আমরা ভারতের মুসলিম নিধন নিয়ে আলোচনা করব। আমরা সম্প্রতি শুনেছি একেবারে সম্প্রতি সময় উড়িষ্যার একজন মুসলিমকে তরুণ মুসলিমকে বাংলাদেশি মনে করে হত্যা করা হয়েছে পিটিয়ে। আমরা আলোচনা করতে চাই প্রতিবেশী রাষ্ট্রে ক্রমাগতভাবে যে মুসলিম নিধন হচ্ছে এটা নিয়ে বাংলাদেশ কেন চুপ, কেন নীরব। অথচ বাংলাদেশে যখন একজন হিন্দু সাম্প্রতিককালে দীপুচন্দ্র দাসকে ময়মনসিংহে হত্যা করা হয় বা যে কোনো সময় হিন্দুর উপর কোনো অবিচার হলে ভারত কিন্তু হিন্দুদের অভিভাবক সুলভ একটা আচরণ করে, যে বাংলাদেশের হিন্দুদের তারা যেন অভিভাবক। বাংলাদেশকে বিভিন্ন নসিহত তারা প্রদান করে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু ভারতে 30 থেকে 40 কোটি মুসলমান আছে, কেউ 30 কোটি বলে, কেউ 40 কোটি বলে, 30-40-এর মধ্যে। তাদের মধ্যে তারা ভারতবর্ষের সৃষ্টির মূল একে অবদান রেখেছে। ভারত মুসলমানদের হাতে মোটামুটি তৈরি। যেমন 16 শতাব্দীতে মোগল শাসন ছিল, সেখানে ইতিহাসে লেখা আছে যে 1526 থেকে 1857 পর্যন্ত প্রায় 350 বছরের কাছাকাছি মোগলদের শাসন ছিল, এবং সেখানে সম্রাট আকবর, শাহজাহান, বাবর এবং আওরঙ্গজেবের শাসন ছিল। এবং ইন্ডিয়া বলতেছে যে কালচারাল যে ল্যান্ডস্কেপ সেটা তাদের হাতে তৈরি। এখন বিদেশি পর্যটকেরা যখন ভারতে যায় তাদেরকে তাজমহল দেখানো হয়, দিল্লি জামে মসজিদ দেখানো হয়, কুতুব মিনার দেখানো হয়। এগুলো তো মোগল আর্কিটেকচার, তাদেরই হাতে তৈরি। তারাই তো ভারতবর্ষের মেন প্রতিষ্ঠাতা ছিল। তারা দীর্ঘ সময় শাসন করেছে, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে তাদের থেকে ক্ষমতা নিয়েছে। এরপরে এখন এটা ভারতবর্ষ বা হিন্দুস্তান হিসেবে পরিচিত। তার মূলে কারা ছিল? মুসলমানেরা ছিল। একটা প্রাচীন গ্রন্থ লিখেছেন ভারতীয় দেওবন্দি ইসলামী পণ্ডিত আবুল হাসান আলী নদভী। তার বইতে তিনি ভারতীয় মুসলমানদের চরম অবহেলার কথাটা উল্লেখ করে দিয়ে গেছেন যে ভারতের ইতিহাসে মুসলমানদের যে ভূমিকা ছিল সেটা সবসময় অবহেলিত থেকে গেছে, অনুল্লেখ থেকে গেছে, উল্লেখ করা হচ্ছে না, স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তিনি লিখেছেন যে পৃথিবীর বিভিন্ন জাতি শ্রেণী যদি পারস্পরিক ঐক্য, আস্থা, ভালোবাসা ও মর্যাদা এবং সুখ দুঃখে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একসাথে থাকতে চায়, তাহলে অবশ্যই প্রত্যেক জাতিকে অন্য জাতির মানসিকতা, রুচি সম্পর্কে অবহিত থাকতে হবে। জানতে হবে তার আকীদা, বিশ্বাস কী, তার সামাজিক আচার আচরণ কী ধরনের, তার অতীত ইতিহাস কীরকম, জ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে সে কী ভূমিকা রেখেছে। এইসব জেনে তারা পারস্পরিকভাবে মিলেমিশে থাকবে, এক ধর্মের লোক আরেক ধর্মের লোক সাথে একটা জাতি হিসাবে। যেমন ভারতবর্ষে অনেকগুলো ধর্মের লোক আছে, তারা সবাই ভারতীয়, কিন্তু তাহলে একে অপরের খোঁজখবর রাখতে হবে, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এবং তিনি বলতেছে অন্য জাতির অবদানকে স্বীকার করতে হবে এবং তার নির্মাণশৈলী ও সৃজনশীল যোগ্যতা সম্পর্কে অবহিত থাকতে হবে। এই যে নির্মাণশৈলী এবং সৃজনশীল যোগ্যতা, মোগলেরা যা নির্মাণ করেছে এসব সম্পর্কে ভারতের লোকদেরকে অবহিত থাকতে হবে। আমার মনে আছে, একটু ভিন্ন প্রসঙ্গে যায়, একবার ইন্ডিয়ান আইসিএস পরীক্ষার, মানে আমাদের যেমন বিসিএস আছে বাংলাদেশ সিভিল সার্ভিস, সেখানে যে ভাইবা হয় ইন্ডিয়াতে সেটা আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো সেখানে একটা ভিডিও ছেড়েছি ইউটিউবে, আইসিএসের একেবারে প্র্যাকটিক্যাল একটা ভাইবা। সেখানে ঊর্ধ্বতন আইসিএস কর্মকর্তারা একজন মেয়েকে ভাইবাতে প্রশ্ন করতেছে যে তুমি কি কখনো মুর্শিদাবাদ গিয়েছিলে? মুর্শিদাবাদ তো যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করে নবাব সিরাজদৌল্লাকে যে অঞ্চলে পরাজিত করে ক্ষমতা নিয়েছে, সেখানে সিরাজদৌল্লা কবর আছে, গসেটি বেগম, মীর জাফর সবাই, এবং মোগলদের নবাবী আমলের সমস্ত সৈনিক। তার মুর্শিদাবাদ থেকে কিন্তু ইতিহাস। এখন যদি ভারতবর্ষের লোক মনে করে যে মুর্শিদাবাদ কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা, যে ভারতবর্ষের লোক যদি মনে করে যে মুসলমানেরা কিছুই করে নাই, তা তো অন্যায়। এবং তিনি এই নদভী তার কিতাবে এটা উল্লেখ করে গেছেন যে একটি জাতির নির্মাণশৈলী এবং সৃজনশীল যোগ্যতা, কী কী সৃজনশীল কাজকর্ম তারা করেছে, তাদের নির্মাণশৈলী সম্পর্কে অবহিত থাকতে হবে অন্য জাতিকে। একই দেশের ভিতরে এক ধর্মের লোক আরেক ধর্মের লোক সম্পর্কে জানতে হবে। শুধু তাই নয়, অন্য জাতির এইসব বিষয়কে জানার পাশাপাশি সম্মানও করতে হবে, মূল্যায়ন করতে হবে, ক্ষেত্র বিশেষে সহানুভূতি দেখাতে হবে, এবং প্রয়োজনে এসব সামাজিক আচার আচরণ ও জাতিগত প্রতিভা যোগ্যতাকে সংরক্ষণও করতে হবে এবং এটাকে সম্পদ মনে করতে হবে।
উপরিউক্ত ভিত্তিতে বর্তমান বিশ্বের প্রত্যেক জায়গায় ভিন্ন দেশের ভাষা, সাহিত্য, স্বভাব ও সংস্কৃতি এবং সেই দেশের অতীত প্রাচীন ইতিহাস সম্পর্কে জানা জরুরি মনে করা হয়। তিনি দুঃখ প্রকাশ করে বলে গেছেন যে স্বাধীনতা যুদ্ধে ভারতবর্ষের মুসলমানেরা যে ভূমিকা রেখেছে তার ইতিহাসে অনুল্লেখ রয়ে গেছে, তেমন কোনো উল্লেখ করা হচ্ছে না। ভারতের মুসলমানদের উপর এই যে হত্যাযজ্ঞ, পিটিয়ে মারা, বিভিন্ন সময় অপমান করা, নবীর অবমাননা হয়েছে ভারতে, এবং শেখ হাসিনা তখন ক্ষমতায়। সারা বিশ্বের মুসলমানদের অনেক দেশ প্রতিবাদ করেছে, কাতার প্রতিবাদ করেছে, কাতার ভারতকে ক্ষমা চাইতে বলেছে এর জন্য। তখন ভারতের উপরাষ্ট্রপতি কাতারে সফরে ছিল, রাষ্ট্রীয় সফরে। ওই সময় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে যে নবীর অবমাননার জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে, কিন্তু বাংলাদেশে কোনো বিবৃতি যায়নি। তখন মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সবসময় চুপ থাকতে চেয়েছে, কিন্তু বাংলাদেশ যদি ভারতের মুসলমানদের উপর অত্যাচারের জন্য একটা বিবৃতিও দেয়, ভারত তখন মনে করবে যে আমরা যখন বিবৃতি দিই বাংলাদেশি হিন্দুদের জন্য, ভারতও আমাদেরকে বিবৃতি দেয়। এই যে কাউন্টার বিবৃতি দিলে ভারত কিন্তু কিছুটা থমকে দাঁড়াবে, চিন্তা করবে যে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে তাদের বিবৃতি দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত। তো এই আজকে আমরা আলোচনা করতে চাই এইসব বিষয়ে। ইতিহাসে উল্লেখ রয়েছে যে ইসলাম ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, অর্থাৎ সনাতন ধর্মের পরে, এবং সেখানে মোগল শাসনদের আমলের কথা আমরা এটি বলেছি, পর্যটন স্থানগুলোর কথা আমরা উল্লেখ করেছি। বাংলাদেশি মনে করে সম্প্রতি উড়িষ্যাতে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে, মুসলমান ছেলে। কিন্তু এরকম ঘটনা নতুন নয়। কিন্তু একবার রমজানের ঈদে একটা ছেলে ঈদের বাজার করতে যাচ্ছে, পত্রিকা আসছে প্রথম আলোতে আমার মনে হয়, আমি যা পড়েছি, কলাম লিখে এক লোকে লিখেছে এটা। সে ঈদের বাজার করতে যাচ্ছে, পথের মধ্যে কয়েকটা হিন্দু ছেলে তাকে আটকে জিজ্ঞেস করলো, কই যাও? যে ঈদের বাজার করব, শপিং করব। কিসের ঈদ? তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে তারা। মুহূর্তের মধ্যে তোর একবারে নাবালক ছেলে, 10-12 বছর বয়স, সে মারা গেছে সাথে সাথে। সারা বিশ্বকে হতবাক করে দিয়েছে এই ঘটনা। এগুলোর জন্য বাংলাদেশ কিন্তু কখনো কোনো বিবৃতি দেয় নাই, চুপ, একেবারে চুপ, নীরব, মনে করেছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ঠিক আছে, অভ্যন্তরীণ বিষয়, আমাদের দেশে যা ঘটে তাও তো আমাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ভারতে এক মুহূর্ত সময় নেয় না একটা স্টেটমেন্ট দিতে ওখান থেকে। এই যে একটা মাতবরি ভাব, তার এই মাতবরি বাংলাদেশেরও করার উচিত, কারণ বাংলাদেশেও 20 কোটি মুসলমান আছে, অনেক দেশ নিয়ে মাতবরি করার অধিকার কিন্তু বাংলাদেশেরও আছে। মুসলমানদের অবদান ভারতে কি কম? ব্রিটিশ আমলে তো পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় আমাদের শেরে বাংলা একে ফজলুল হক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, মুখ্যমন্ত্রীও ছিলেন, 2 বাংলার একসাথে উনি সোহরাওয়ার্দী দায়িত্ব পালন করেছেন। কত মুসলমানেরা সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। কবি নজরুলও তো সেখানে থেকে সমস্ত কবিতা লিখেছেন, তার জন্ম সেখানে। তারপরে সন্দীপের কমরেড মোজাফফর, তার নামে ওখানে রাস্তাও আছে, আমি যদ্দূর জানি, অধ্যাপক মোজাফফর আহমেদ সড়ক। কত অবদান তাদের কংগ্রেসের রাজনীতিতে। এবং উইকিপিডিয়াতে উল্লেখ আছে যে জওহরলাল নেহরুর হাতে, শেরে বাংলা একে ফজলুল হকের হাতেই জওহরলাল নেহরু তৈরি হয়েছেন। 1918 এবং 19 2 বছর জওহরলাল নেহরু শেরে বাংলা একে ফজলুল হকের ব্যক্তিগত সচিব ছিলেন, অথবা তার অফিসের দপ্তর সচিব ছিলেন, কাজ করেছেন তার অধীনে, তার রাজনীতি শিখেছেন। এই যে বাঙালিদের অবদান, বাঙালি মুসলমানদের অবদান, তার এই অবদানকে খাটো করে এইভাবে মুসলমান হলে, সেটা বাংলাদেশি মুসলমান হোক বা ভারতীয় হোক, তাকে পিটিয়ে হত্যা করা এবং বাংলাদেশের চুপ থাকা, এই বিষয়টা বিস্ময়কর। আমি ব্যক্তিগতভাবে একটা ঘটনা আমি যেটা নিজে দেখেছি, আমার বিস্ময়কর মনে হয়েছে। 2017 সালে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা আসার সময় রাজধানী এক্সপ্রেসে একটা দারুণ আড্ডায় জমে উঠেছিল আমার সাথে ভারতের রাজস্থান, পশ্চিমবাংলা, বিভিন্ন প্রদেশের লোকজন একটা কেবিনের ভিতরে। আমিও ছিলাম সেই আড্ডায়। এর মধ্যে একজন লোক পশ্চিমবাংলার, সে দিল্লির ফরিদাবাদে কাপড়ের ব্যবসা করে, তার ওয়াইফ এবং হাজব্যান্ড দুজন দিল্লি থেকে কলকাতা বাড়িতে বাসা যাচ্ছেন। তা আমার সাথে খুব আন্তরিক হতো। কেবিন থেকে বেরিয়ে এক কোনায় দাঁড়িয়ে আমরা কথা বলতেছিলাম। হঠাৎ করে তিনি আমাকে বললেন যে, আমার নাম ধরে, আপনারা তো মুসলমানেরা অজু করার সময় হাতের অর্ধেক ধুয়ে ফেলেন, তো হাতের অর্ধেক যেহেতু ধুইতে হয়, তো অর্ধেক কেটে ফেললে কী হবে? কিছু মাইন্ড করবেন না। না, এটা তো আমার জানার বিষয় না, কেটে ফেলার কথা তো বলা হয়নি, ধোয়ার কথা বলা হয়েছে, যেটা নিয়ম ধর্মীয়ভাবে। আর কিছু কি বলা যায় এই প্রশ্নের? আমরা কি কখনো আমাদের সনাতন ধর্মের লোকদের ধর্মচর্চা নিয়ে উপহাস করেছি? তেমন একটা প্রকাশ্যে। আমি একজন মুসলমান হিসাবে আমাকে মাথা নিচু করে ওখান থেকে বাইরে আসতে, যেহেতু আমি ওখানে প্রতিবাদ করার মতো কোনো অবস্থানে ছিলাম। এইসব ঘটনা কিন্তু দারুণভাবে আঘাত করে মানসিকভাবে, যে এইভাবে একটা 30-40 কোটি দেশের মুসলমান আছে, যেখানে যে মুসলমানদের অবদান, তাদের গোড়ায়
একেবারে 1526 সালে আওরঙ্গজেবের শাসন থেকে গোড়ায় সম্রাট বাবর, সম্রাট আকবরের, সম্রাট শাসনের স্মৃতিচিহ্ন যে ভারতবর্ষে সারা বিশ্বের মানুষের কাছে তাজমহল যেমন বিস্ময়কর, তাদের কর্মকাণ্ড সারা পৃথিবীর মানুষের কাছে এখনও আলোচনায়। সে ভারত কীভাবে মুসলমানদের এই অবদান ভুলে গিয়ে মুসলমানদেরকে এইভাবে ভারতের জন্য মনে করতেছে যে এখন আর অপরিহার্য নয়, তারা না থাকলেও চলে, এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি থেকে তাদের পিটিয়ে হত্যা করা, এটার জন্য বাংলাদেশের এই যে চুপ থাকার নীতি, আমি মনে করি এটা সঠিক নয়। বাংলাদেশ তো এই কথাটা বলতে পারে। আমরা আশা করি যে ভারতে একটা কমিউনাল হারমোনি থাকবে, সবাই একসাথে মিলেমিশে চলবে, এটা বাংলাদেশ প্রত্যাশা করে। এতটুকু তো বললে বাংলাদেশের বিরাট ক্ষতি হচ্ছে না যে S-400 মিসাইল মেরে দিবে ভারত একেবারে, সেরকম তো কোনো বিষয় না। আর মিসাইলটা আমাদেরও আছে, আমাদের তো তার্কিশ থেকে ভালো মিসাইল টিসাইল কিনে হয়েছে। সুতরাং ভারত এটা জানে আমরা কী কী, আমাদের কী কী আছে। একেবারে একটা কথার জন্য তার কেউ মিসাইল মেরে দেয় না, কিন্তু প্রতিবাদ করার সৎ সাহসটা বাংলাদেশের থাকা উচিত বলে আমি মনে করি। আর এই ধরনের হত্যাকাণ্ড অবিশ্বাসের জন্ম দেয়, অবিশ্বাসের জন্ম দেয়। কেননা ভারত কখনো অস্বীকার করতে পারবে না যে APJ আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট হলেন, তিনি একজন পরমাণু বিজ্ঞানী, ভারতের জন্য সারা জীবন উৎসর্গ করে গেছেন তিনি। ভারতের পরমাণু সংস্থাকে কোথায় নিয়ে কত উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তো উনি তো তামিলনাড়ুর মুসলমান ছিলেন, উনি তো নিজেকে মুসলিম মনে করতেন না, একজন ভারতীয় মনে করতেন। প্রথমে উনি ভারতীয়, তারপরে উনি মুসলিম, এভাবে মনে করতেন। এই যে একটা অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ভারতের কাছে, আমরা আশা করি সারা পৃথিবীতে ভারত প্রমাণ করতে চায় সে একটা সেকুলার স্টেট, ধরো অসাম্প্রদায়িক রাষ্ট্র, কিন্তু তার লোকজনের আচার আচরণে, কর্মকাণ্ডে এটা প্রতীয়মান হয় না। আমরা মনে করি বাংলাদেশের মাঝে মধ্যে শক্তভাবে দু চারটা কথাবার্তা বলা উচিত। বাংলাদেশের এই চুপ থাকা আপনারা কী ভাবেন, কতটুকু সঠিক, কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।